আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এক অজানা ফাঁদে বিএনপি, কথাটা কেন বললাম? আওয়ামী লীগকে আসলে ভারত কিভাবে ফাঁদে ফেলেছিল এবং আওয়ামী লীগকে ফাঁদে ফেলে এখন বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, একটু চিন্তা করেন। যে দলটা আসলে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এমনকি বর্তমানে যদি আপনারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে যদি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সবগুলো দল যদি আলাদা আলাদা নির্বাচন করে, এখন পর্যন্ত আমি মনে করি যে সর্বোচ্চ জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ এখন অঘোষিতভাবে প্রায় নিষিদ্ধ। আওয়ামী লীগকে ভারত আসলে তাদের নিজেদের স্বার্থে যে কৌশলে আসলে ফাঁদে ফেলেছিল। আপনারা জানেন যে 2001 সালে যখন আওয়ামী লীগের পরাজয় হয়, তখন শেখ হাসিনা বলেছিল যে আমি ভারতকে খুশি করতে পারিনি এবং ভারতকে ঘ্যাঁস দিতে অস্বীকৃতি জানানোর কারণে এই আওয়ামী লীগের পরাজয় হয়েছে। আর সেই আওয়ামী লীগ বা সেই শেখ হাসিনা এখন ভারতের দালাল হিসাবে আখ্যায়িত। এমনকি তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে এবং কি তাকে এখন বাংলাদেশের মানুষ আসলে দেশের স্বাধীনতা বিরোধী পর্যন্ত মনে করে। মানে বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে বলেও বাংলাদেশের মানুষ মনে করছে শেখ হাসিনাকে। এখন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আসলে ভারত যে যে কৌশলে আসলে ফাঁদে ফেলেছিল, যেমন প্রথমে বাংলাদেশের এই যে বিডিআর বিদ্রোহের নামে আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত এই কর্মটা ঘটিয়েছে, এটা প্রত্যেকেরই জানা। এবং যারা আওয়ামী লীগ করেন তারাও মনে করেন যে এটা ভারতের কাজ, কিন্তু সেটা করা হয়েছে আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগকে ব্যবহার করে। আপনাদেরকে যদি আরেকটা গল্প বলি আমি, এটা আমার অবশ্যই শোনা কথা, যে সৈয়দ আশরাফ যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সেই সময় ভারতের বাংলাদেশের যে চট্টগ্রাম পোর্টে বাংলাদেশের যে পণ্যগুলো খালাস করা হতো, এগুলো খালাস করতে পারতো না। ভারতীয় পণ্য খালাস হওয়ার পরে যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশের পণ্য খালাস করা হতো। মানে বাংলাদেশি পণ্য মাসের পর মাস পরে থাকতো, খালাস করতে পারতো না, কিন্তু ভারতীয় পণ্য আসার সাথে সাথে সেটাকে খালাস করতে হতো। মানে আমাদের পোর্ট, আমাদের সব কিছু, আমাদের টাকায় যেটা চলে সেটা ভারত ব্যবহার করবে নিজেদের ইচ্ছা মতো। মানে আমাদেরকে তারা রোহিঙ্গা বানিয়ে ফেলেছিল, এমন পজিশনে তারা ব্যবহার করতো। আর এটার জন্য নাকি সৈয়দ আশরাফ প্রতিবাদ করেছিল, প্রয়োজনে ক্ষমতা থেকে চলে যাব, তারপরও এরকম অন্যায় আবদার আর এরকম কাজ মেনে নেওয়া যাবে না। ঠিক তারপর পরে নাকি আসলে সৈয়দ আশরাফকে আসলে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, এরকম গল্পও শোনা যায়। এটার বিশ্বস্ততা কতটুকু সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমিও এটা বিশ্বাস করতে চাই। কারণ আপনারা দেখেছেন যে 2024 সালের নির্বাচনের আগে অনেক এমপি প্রার্থীরা আসলে হুমকি দিচ্ছিল প্রতিপক্ষকে। আপনারা সেই কল রেকর্ডগুলো যেগুলো ফাঁস হয়েছিল সেগুলো অবশ্যই শুনেছেন, যে আমি ভারতের প্রার্থী, আমি এখানে পরাজয় বরণ করতে আসিনি। মানে আমি শেখ হাসিনার প্রার্থী না, ভারতের প্রার্থী। মানে ভারত বাংলাদেশকে আসলে এমনভাবে ব্যবহার করছিল যে, বা আওয়ামী লীগকে এমন পজিশনে তারা ফাঁদে ফেলেছিল যে ভারতের কথা শোনা ছাড়া আওয়ামী লীগের আর কোনো বিকল্প রাস্তাই ছিল না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছে, যেমন এই 57 জন সেনা অফিসার হত্যা হওয়া, এরপর যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো, এই সবগুলো মিলিয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার মারাত্মক শত্রু বানিয়ে ফেলেছে, পুরো একটা গোষ্ঠীকে মানে মারাত্মক শত্রু বানিয়ে ফেলেছে। তখনই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ যদি আসলে ক্ষমতা থেকে যায়, তাহলে আওয়ামী লীগের পরিস্থিতি আসলে ভয়ানক খারাপ হবে। ঠিক সেটাই হলো, যে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দানকারী একটা দল অঘোষিতভাবে এখন বাংলাদেশে নিষিদ্ধ। এমনকি আওয়ামী লীগ করাটাও এখন বাংলাদেশে একটা বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। আওয়ামী লীগের নেতাদেরকে আসলে এই ভারত কিভাবে আসলে ফাঁদে ফেলেছিল? আপনারা জানেন যে আওয়ামী লীগের যারা বড় বড় নেতা বা আওয়ামী লীগকে যারা নিয়ন্ত্রণ করতো, এই প্রত্যেকটা লোককে আসলে
এই নারী কেলেঙ্কারিতে আসলে জড়ানো হয়েছে এবং নারী কেলেঙ্কারি দিয়ে আসলে তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে। মানে এই লোকগুলো বাধ্য ছিল যে এই ভারতের চাওয়া পাওয়ার উপর কথা বলতে, কারণ তারা যদি আসলে এই তাদের স্বার্থ বা ভারত যেভাবে বলে সেভাবে যদি না চলতো তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ভারতের অ্যাকশন রেডি ছিল। তারা নমিনেশনও পেত না, এমনকি তারা এই প্রভাবও বিস্তার করতে পারতো না এই দলের মধ্যে। এমনকি তাদের বিরুদ্ধে যে ফাঁদগুলো তৈরি করা হয়েছিল বা নারী কেলেঙ্কারিগুলো তৈরি করা হয়েছিল এগুলো নিশ্চয়ই এই ভারতের গোয়েন্দা ডিপার্টমেন্টের কাছে গচ্ছিত ছিল এবং সেগুলো দেখিয়ে তাদেরকে আসলে এই নিয়ন্ত্রণ করত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে পতন করানোর জন্য বা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে আন্দোলন সংগ্রামগুলো করেছে, কার্যকরী কোনো আন্দোলন তারা করতে পারেনি। এর মূল কারণগুলো আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে বিএনপির যে হাইকমান্ড রয়েছে বা বিএনপিকে যারা পরিচালনা করতো, যেহেতু তারেক রহমান দেশের বাইরে ছিল এবং খালেদা জিয়াকে মামলায় অ্যারেস্ট করিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল, তখন পুরো বিএনপিকে নেতৃত্ব দিত কারা? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যেসব বিএনপির বড় বড় নেতারা এই বিএনপিকে নেতৃত্ব দিত, তাদেরকেও অবশ্যই আওয়ামী লীগ ফাঁদে ফেলেছিল এবং কি তাদেরও এমন কোনো ঘটনা হয়তো ছিল যেটা তারা আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য ছিল। কারণ আপনারা দেখেছেন যে বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করতে চেয়েছে, মানে শুধুমাত্র এই আন্দোলনগুলো শেষ পর্যন্ত জনসমাবেশের মধ্য দিয়েই শেষ হয়ে যেত। মানে কার্যকরী যে আন্দোলনটা গড়ে তোলার কথা এটা কিন্তু কখনো বিএনপি গড়ে তোলেনি বা তোলার চেষ্টাও করেনি। এখন এর মূল কারণটা আমি মনে করি যে এই যে বিএনপিকে যারা পরিচালনা করতো তাদেরকে আপনারা দেখেছেন যে কিছুদিন পর পর ধরে নিয়ে যেত, আবার তারা জামিন পেয়ে যেত। কিন্তু সত্যিকার অর্থে যারা এই বিএনপি করতো বা একটু ভারতীয় আগ্রাসন বিরোধী যেসব বিএনপি নেতারা ছিল তারা যদি আসলে জেলে যেত তারা আর সহজে কিন্তু জামিন পেত না। অবশ্যই তারা যখন মুচলেকা দিয়েছে তখনই জামিন পেয়েছে। মানে এরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল। এখন আওয়ামী লীগকে যেভাবে আসলে ভারত টেপে ফেলে তাদের স্বার্থ উদ্ধার করেছে এবং কি আওয়ামী লীগকে এমন পজিশনে নিয়েছে যে আওয়ামী লীগ পিছলা খেলেই আসলে তারা মারাত্মক বিপদে পড়বে, এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ে গিয়েছিল শুধুমাত্র ভারতের স্বার্থ হাসিলের জন্য। ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারেরও বেশি স্থলপথ রয়েছে এবং সীমান্ত রয়েছে। এখন এত বড় একটা সীমান্ত আসলে ভারত ট্যাগেল দেওয়া আসলে ভারতের জন্য অনেক কঠিন। এটা শুধু ভারতের জন্য না, বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার যদি আমেরিকাও যদি থাকতো তাদের জন্য এই পুরো অঞ্চলটা আসলে নিরাপত্তা দেওয়াটা অনেকটাই কঠিন থাকতো। তাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই বন্ধুসুলভ হওয়া উচিত। এমনকি আওয়ামী লীগ ভারতকে আসলে সুযোগ সুবিধা দেয়নি এরকম না, অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু ভারত অতিমাত্রায় মানে বেশি খেতে গিয়ে আসলে আওয়ামী লীগকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এমনকি এমনভাবে আওয়ামী লীগকে আসলে ব্যবহার করত যে আওয়ামী লীগ তাদের বা ভারতের দাসে পরিণত করেছিল। আপনারা বিগত সময়গুলোতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে শেষ পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে যেত, শেখ হাসিনাকেও ভারত কিন্তু যথাযথ মূল্যায়ন পর্যন্ত করতো না। মানে যে সম্মানটা দেওয়ার কথা সেই সম্মানগুলোও দিত না। মানে ভারত এমন একটা ভাবসাব দেখাতো যে তোমরা যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে আমাদের সহযোগিতায় থাকতে হবে এবং আমরাই তোমাদেরকে ক্ষমতায় রেখেছি, অতএব আমাদের কথাই তোমরা প্রাধান্য দিতে হবে। এমনকি শেখ হাসিনাকেও এমন একটা ট্যাপে ফেলেছে এই যুদ্ধ অপরাধী মামলা অথবা এই বিডিআর বিদ্রোহ হত্যা, এছাড়া যেসব আওয়ামী লীগের আমলে যেসব অপকর্মগুলো করানো হয়েছিল এই সবগুলো মিলিয়ে আসলে আওয়ামী লীগকে মারাত্মক একটা ফাঁদে ফেলেছে। এবার আসি বিএনপিকে নিয়ে। বিএনপির মূল টার্গেটটাই ছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো এবং তারা এটা বিশ্বাস করতো যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাচন দিচ্ছে এবং নির্বাচনটা আসলে নিরপেক্ষ হচ্ছে না, যে নির্বাচনগুলো কেমনভাবে করা হয়েছে সেটা আপনারা প্রত্যেকে জানেন, এই নিয়ে আসলে বিস্তারিত বলার প্রয়োজন নেই। তাই বিএনপি মনে করেছিল যে ভারতকে খুশি করতে পারলেই কিন্তু এই আওয়ামী লীগকে পতন করানো যাবে, না হয় আওয়ামী লীগকে আর পতন করানো সম্ভব নয়। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পরেও
ভারতের সাথে কিন্তু বিএনপি আগের মতোই সম্পর্ক রাখার চেষ্টা করছে বা ভারতকে খুশি করার চেষ্টা করছিল। এখন এটার কারণ আসলে কি হতে পারে, বা এখন পর্যন্ত যদি বিএনপির বক্তব্য বিবৃতিগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি আসলে ভারতের সাথে সম্পর্ক রেখেই বা ভারতের সহযোগিতায় তারা রাজনীতি করতে চায়, এরকম ভাবসাব কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে। এখন এটার কারণ কি হতে পারে, আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ নেতাদেরকে যেরকম নারী কেলেঙ্কারি বা অন্যান্য অনেকগুলো ট্যাপে ফেলে যেভাবে নিয়ন্ত্রণ করত, ঠিক সেভাবে এই বিএনপির এই বর্তমান হাইকমান্ড যে নেতারা রয়েছেন এদেরকেও সেমভাবে কিন্তু নিয়ন্ত্রণ করছে বলে আমি মনে করি। এখন তারেক রহমান এটা বুঝে না যে তা না, কারণ এর আগেও আপনারা শুনেছেন যে তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিলেন যারা চাঁদাবাজি লুটপাট করবে তারা বা তাদেরকে তারেক রহমান শেল্টার দিবে না, এমনকি যারা বিগত আওয়ামী লীগের সময় আসলে আতাত করে চলেছে আওয়ামী লীগের সাথে তাদেরকেও নমিনেশন দেবে না, এই জাতীয় বক্তব্য কিন্তু তারেক রহমান দিয়েছে। কিন্তু তারপরেও বিএনপির অনেক নেতাদেরকে দেখা যাচ্ছে যে তারা প্রায় ওপেনলি ভারতকে খুশি করতে চাইছে বা ভারতের সমর্থনে তারা রাজনীতি করার চেষ্টা করছে। আমি যেটা মনে করি যে তারেক রহমান এখন বুঝতেছে যে আসলে তার দলের মধ্যে আসলে কারা আসলে ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে এবং কি কারণে বিএনপি আসলে এখানে সফল হতে পারেনি। সত্যিকার অর্থে বিএনপি যদি আসলে আওয়ামী লীগকে পতন করাতে পারতো বা বিএনপির আন্দোলনের মাধ্যমে বা বিএনপির নেতৃত্বে যদি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হতো, তাহলে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু বিএনপির জন্য তৈরি হতো না। কিন্তু বিএনপি এখন মারাত্মক চাপে আছে, সেটা কতটা চাপে আছে সেটা বিএনপির যারা নেতারা রয়েছেন তারাই ভালো জানেন। হয়তো আমরা যারা সমর্থক রয়েছি তারা আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু বিএনপি যে মারাত্মক চাপে রয়েছে এটা তারেক রহমানের বক্তব্য বিবৃতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমার যেটা মনে হচ্ছে যে ভারত সম্ভবত বিএনপিকেও আওয়ামী লীগের মতো এরকম ফাঁদে ফেলতে চাইছে এবং ফাঁদে ফেলে আওয়ামী লীগের অবস্থা করার চেষ্টা করছে বিএনপিকেও। যেমন আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি আসলে ভারতের ফাঁদে না পড়তো, হয়তো 2014 সালে আওয়ামী লীগ পরাজিত হতো, তারপর 2018 সালে আওয়ামী লীগ ঠিকই আবার ক্ষমতায় আসতো, হয়তো 2024 আবার আওয়ামী লীগ পরাজিত হতো, আবার 2029 সালে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, এবং আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো তারপরেও আওয়ামী লীগ বাংলাদেশের শক্তিশালী দল থাকতো। কারণ এখন বর্তমানে যে পজিশন যে জামাত এবং বিএনপি আলাদা হয়ে যাওয়া বা প্রত্যেকটা দল এখন আলাদা নির্বাচন করার যে প্রস্তুতি নিচ্ছে বা বর্তমানে রাজনীতির যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি মনে করি যদি আওয়ামী লীগ এখনো স্বাভাবিক নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আওয়ামী লীগ করাটা বর্তমানে এখন সবচেয়ে বড় পাপ, এবং কি এখন বর্তমানে বাংলাদেশের একটা গোষ্ঠী মনে করছে যে আওয়ামী লীগ করাটাই বড় অপরাধ, এমনকি আওয়ামী লীগের নাম কেউ মুখে নিলে তার বিরুদ্ধেও মামলা হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন বিএনপি নেতারা যেভাবে এখন ভারতের ফ্যাকশনে আসলে রাজনীতি করার চেষ্টা করছে এতে আসলে কি বোঝা যাচ্ছে? কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান কখনো এই ভারতের আধিপত্য মেনে নিয়ে রাজনীতি করবে আমার মনে হয় না, বা খালেদা জিয়ার যে আদর্শ বা জিয়া রহমানের যে আদর্শ ছিল তারেক রহমানের সেম আদর্শ যদি থাকে তাহলে তারেক রহমান অবশ্যই ভারতের আধিপত্য মেনে রাজনীতি করবে বলে আমার মনে হয় না। কিন্তু আমার যেটা মনে হয় যে বিএনপির এই যে হাইকমান্ড যারা আসলে এতদিন যাবৎ বিএনপিকে নেতৃত্ব দিয়েছে এই লোকগুলো আমার মনে হয় ভারতের ফাঁদে পা দিয়েছে বা ভারতের ফাঁদে পড়ে আসলে এরকম কর্মকাণ্ড করছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।